This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হঠাৎ করে ছবিটা দেখতে দেখতে না জন হেনরির কথা মনে পড়ে গেল। আপনাদেরও নিশ্চয়ই মনে পড়েছে, সেই নাম তার ছিল জন হেনরি। জন হেনরি সে ওই পাথর কাটার লড়াইয়ে স্টিম ড্রিলের সঙ্গে লড়তে নেমে গেছিল, যন্ত্রের সাথে মানুষের লড়াই। এক্ষেত্রেও তো প্রায় সেরকম, ওই জেসিবির সঙ্গে হাতিটার লড়াই। কি অদ্ভুত না? এই লড়াই কতটা অসম, কি শেষ পর্যন্ত জিতলো, এই প্রশ্নগুলো অবান্তর। জানেন তো, এই লড়াইটা আসলে অনেক বেশি প্রতীকী। আর প্রতীকী তার বার্তাটা, এই বন যতদূর ঠিক ততদূর আমার বাড়ি, এই মাটিতে পোঁতা আছে আমার নাড়ি, সেই নাড়ি ধরে কারা যেন টান দিয়েছে, তাই রুখতে পীরেন স্নাল জান দিয়েছে। এই লাইনগুলো মাদল বলে বাংলাদেশের একটা গ্রুপের গান। জানেন, গানটা যদি শুনেছিলাম শুধু ওই দুটো লাইন, ওই মাঝখানের, এই মাটিতে পোতা আছে আমার নাড়ি, সেই নাড়ি ধরে কারা যেন টান দিয়েছে, শুধু এই দুটো লাইন রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আপনারা ভাবছেন তো, আপনারা ভাবুন, আপনারা শুনলে আপনাদেরও ঠিক একই রকমভাবে কোথাও যেন একটা নিজেদের মনে হবে আয়না ধরে দিচ্ছে কেউ সামনে। সঙ্গে সঙ্গে একটা প্রশ্নও মনের মধ্যে জাগবে, এই পীরেন স্নাল, একে বাংলাদেশে মধুপুর বলে একটা জায়গা আছে, আর সেই মধুপুরেরই ছেলে ছিল এই পীরেন চাকমা। 2000 সালে এই মধুপুরে বন কেটে ইকো পার্ক বানানোর পরিকল্পনা হয়। ফলে চাকমারা তারা বন বাঁচাতে আন্দোলনে নামেন। তাদেরই একজন ছিলেন এই পীরেন, যার মৃত্যু হয়েছিল বাংলাদেশের পুলিশের গুলিতে। পীরেনের মতোই আসামের ওই হাতিটা হয়তো ভেবেছিল যতদূর বন জঙ্গল গাছপালা তত দূরই ওর বাড়ি। তাই যখন চা বাগানে জেসিবি ঢুকেছিল তখন প্রাণপণে সেটাকে আটকানোর চেষ্টা করেছে সে। এই বন যত দূর ঠিক তত দূর আমার বাড়ি, এটাই কি বলছিল ওই হাতিটা? হয়তো তার নিজের ভাষায় বলছিল, আমরা বুঝিনি ভাষাটা। যাই হোক, বক্তব্যটা এটাই হতে পারে। এই ভিডিওটা বেশ কয়েকদিন ধরে ভাইরাল। এখন আসামে ভয়ঙ্কর বন্যা, তো সেখানে মানুষ আর ওই হাতির মতো বন্যপ্রাণী এরা সবাই কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত। মানুষ আর বন্যপ্রাণী একসঙ্গে ভেসে যাচ্ছে বন্যার জলে। ফলে চারপাশ থেকে হাতিটা যে একটা অস্তিত্বের সংকটে ভুগতে ভুগতে একটা মরিয়া লড়াই শুরু করেছিল, সেটা বুঝতে খুব কষ্ট হচ্ছে। কি অস্তিত্বের সংকট মানুষকে এমন একটা জায়গায় এনে দাঁড় করে দেয় না, যখন তারাও হয়তো ওই হাতির মতোই প্রাণী, তো এমন একটা প্রতিবাদ করে বসে বা এমন একটা ঘুরে দাঁড়ানোর কথা ভাবে যেটা অদ্ভুত বার্তা হয়ে চারপাশে ছড়িয়ে দেয়, যেগুলো হয়তো চট করে আমরা দেখি না। সেই জিনিসগুলোই হয়তো দেখতে পাই যখন এই অস্তিত্বের সংকট সামনে এসে দাঁড়ায়। এইরকমই দুজন আছেন এই রাজ্যে, যারা হয়তো ওই হাতির সঙ্গে, ওই হাতিটার সঙ্গে নিজেদের মেলাতে পারছেন আজকে। আমি নিশ্চিত দেখছেন আর ভাবছেন ওর মতোই তো তারাও কোথাও গিয়ে অস্তিত্বের সংকটে ভুগছেন। পূর্ব বর্ধমানের হলদির বাসিন্দা সন্দীপ আর রূপালী ভট্টাচার্য, স্বামী স্ত্রী দুজনেই ওই বর্ধমান উত্তর বিধানসভার ভোটার, যেখানকার বিধায়ক নিশীথ কুমার মালিক। এর জীবনানন্দের কথা যদি ভাবেন, সেই লিখেছিলেন না, 1000 বছর ধরে পৃথিবীর পথে হাঁটতে হাঁটতে যেমন ওই সিংহলের সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে পৌঁছে গেছিলেন, সেই জীবনানন্দের মতোই 4ঠা মের পর আমরা তো বহু ঐতিহাসিক যাত্রা দেখেছি। 3 মাস ধরে একটু একটু করে আর কি হাঁটতে হাঁটতে গুটি গুটি পায় এই কালীঘাট থেকে অনেককে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে পৌঁছতে দেখেছি, যারা এরকমভাবে
হাঁটতে হাঁটতে একটা লম্বা দূরত্ব পেরিয়ে গেছেন, মানে ওই কালীঘাট থেকে বিধানসভা দূরত্বটা কিলোমিটারের মাপে যতটাই হোক না কেন, কিন্তু মানসিকতায় লম্বা, বিরাট ফারাক। সেই দূরত্ব অতিক্রম আর সবার সাথে নিশীথ কুমারও করেছিলেন, আর তাতেই নিজেদের ভোট চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সন্দীপ আর রূপালী। তাদের দাবি কি জানেন? অদ্ভুত দাবি। এরকম দাবি সাম্প্রতিককালে আর কেউ তুলেছেন বলে তো মনে হয় না, এবং এমন একটা দাবি যেটা পুরো সিস্টেমকেই কিন্তু একটা অদ্ভুত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। বলেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নিশীথ কুমারকে ভোট দিয়েছিলেন। এবার তখন নিশীথ কুমার তৃণমূলের প্রার্থী ছিলেন, তার প্রতীক ছিল ঘাসফুল, তার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন তিনি বলছেন, এখনও তিনি তৃণমূলে আছেন, বলছেন ওই প্রতীকটাও হয়তো তাদেরই, দাবি করছেন ঋতব্রতপন্থীরা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো তিনি নেই, তাই তাদের ভোট তারা অপাত্রে দান করেছেন বলে মনে করছেন ওই দম্পতি। অদ্ভুত যুক্তি তাদের, অথবা অকাট্য যুক্তিও বলতে পারেন। আমি তো অন্তত ভেবে এই যুক্তিটা উড়িয়ে দেওয়ার কোনো জায়গা দেখতে পাইনি। মানুষের ভোটে জিতে একজন বিধায়ক বা একজন সাংসদ তারা যখন জনপ্রতিনিধি হন, তখন তো তারা ওই সমষ্টিগত মানুষের মতামতটাকে বহন করে, কিন্তু তারপর ব্যক্তিগত সিদ্ধান্তে সেই সমষ্টিকে অগ্রাহ্য করে, তাদের মতকে অগ্রাহ্য করে এক দল থেকে অন্য দলে চলে যান। আকচার ঘটছে এখানে, তো এবার সেটাই ঘটছে। এবার এই ভট্টাচার্য দম্পতির বক্তব্য মানে কি, একদম দাবি অভিযোগ যেভাবেই দেখুন না কেন, এরা আর ওই তাত্ত্বিক আলোচনায় থাকেননি, সরাসরি বলে দিয়েছেন এটা তো ভোটারের সাথে প্রতারণা করা। এবার কি করলেন, কেন করলেন, এগুলো ভুলে যান, কিন্তু এটা তাদের বক্তব্য যে ওই বিধায়ক তাদের ঠকিয়ে তাদের মত ছিনিয়ে নিয়েছেন, তাই তারা তাদের ভোট ফেরত চাইছেন। ভোট ফেরত, ভাবতে পারেন আজ পর্যন্ত কখনো শুনেছেন কেউ চেয়েছেন? ভোট নষ্ট শুনেছেন, ভোট চুরি শুনেছেন, কিন্তু ভোট ফেরত কিভাবে নেবেন? খুব সহজ, তারা অঙ্ক করছে বলে দিয়েছেন যে এমনি কিছু করতে হবে না আপনাদের। যে ব্যবধানে ওই ভদ্রলোক জিতেছিলেন, নিশীথ কুমার জিতেছিলেন, তার থেকে 2টো ভোট বাদ দিয়ে দিন। ওই সংখ্যাটা খাতায় কলমে 2টো কমে গেলেই ধরে নিতে হবে তাদের ভোটটা তারা বাদ দিয়ে দিলেন। ভাবুন, ফেলে দিতে পারবেন না। যুক্তি অকাট্য যুক্তি, পয়েন্ট আছে, কারেক্ট পয়েন্ট। এবার এই যুক্তিতে চললে সবাই যদি নিজেদের ভোটগুলো এরকমভাবে বাদ দিতে বলেন, তাহলে বাদ যেতে যেতে কি দাঁড়াবে ভাবতে পারছে? দেখুন, বাংলাদেশের ওই প্রিন্স লাল যেরকম ভেবেছিলেন তার নাড়ি ধরে কেউ টান দিয়েছে, অসমের চা বাগানের ওই হাতিটা যেরকম ভেবেছিল তার জমি কেউ ছিনিয়ে নিতে এসছে, তেমনি সন্দীপ আর রূপালী ভট্টাচার্যের মতো ভোটাররা হয়তো এখন ভাবছেন তাদের মত ছিনিয়ে নিয়েছেন নিশীথ কুমার মালিক, বা তার মতো এরকম আরও অনেকেই ভাবছেন, যারা হয়তো সুকুমার রায়ের ভাষায় ওই গোঁফ গিয়েছে চুরির মতো বলছেন ভোট গিয়েছে চুরি। এবং দুজনকে আপাতত দেখতে পাচ্ছি ওই পিরেন আর ওই হাতির মতো জেদ নিয়ে তারা এখন তাদের রুখে দাঁড়াতে চাইছেন, মত ফেরত চাইছেন। দেখুন, নিশীথ কুমার কি করবেন বা বলবেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। যেরকম ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে তিনি এই সমষ্টির মতকে অগ্রাহ্য করে দলটা বদলে ফেলেছিলেন, ফলে তিনি এক্ষেত্রেও কী করবেন সেটাতে সত্যিই তো কার কি বলার আছে, বা বললে তিনি পাত্তাই বা দেবেন কেন। কিন্তু আমার এই দম্পতিকে বলতে ইচ্ছে করছে, জানেন তো, এতদিন আপনারা কোথায় ছিলেন বলুন তো? জটায়ের মতো আপনাদের তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। ভোট আসে, ভোট যায়, আর ভোটে জিতেই নেতারা রং বদলায়। আয়ারাম গয়ারামের দেশে বেড়ে চলা এই প্রবণতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বর্ধমানের এই দম্পতি।
সন্দীপ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী রূপালী ঘড়ুই ভট্টাচার্য দুজনেই তৃণমূল কর্মী। তাদের বিধানসভা কেন্দ্র বর্ধমান উত্তরের বিধায়ক তৃণমূলের নিশীথ কুমার মালিক। কিন্তু ভোটের পরেই নিশীথ কুমার নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। এখানেই মোক্ষম প্রশ্ন তুলেছেন সন্দীপ এবং রূপালী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। তাদের প্রশ্ন, এবার তারা ভোট ফেরত পাবেন না কেন? যে কর্মীরা ঘর ছাড়া মার খাচ্ছে, তাদেরকে হেনস্থা করছে, টর্চার হচ্ছে, তো সেগুলোতে একবার ফোন করেও উনি খবর নিতে পারেন। আমাদের এই আবেগগুলোকে নিয়ে তো ছিনিমিনি খেলার দায়িত্ব ওনার নেই। আমাদের ভোট যদি আমরা ফেরত পেতে পারি, বা ভারত সরকার সামনের দিনে নির্বাচন কমিশন এরকমও কিছু আনুক যে দলের জন্য যদি টেন্সি থাকতে পারে, তাহলে আমাদের ভোটারের জন্য কেন থাকবে না? যদি ভোটাররা সাধারণভাবে এইরকমভাবে বঞ্চনার শিকার হয়, তিনি দলের যে ম্যানিফেস্টোর বাইরে গিয়ে তো তিনি তার কাজ করছেন। সন্দীপ আর রূপালীর দাবিকে ন্যায়সঙ্গত বলেই মনে করছেন বর্ধমান উত্তর কেন্দ্রের হেরে যাওয়া বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। স্বাভাবিক চিঠিত কর্মী, উনি ওনার দলকে ভোট দিয়েছে, সেই দলের প্রতিনিধিত্ব কেউ পাচ্ছেন না। উনি অন্য দলে জয়েন করেছেন, স্বাভাবিক তো চিঠিত উনি কেন, ওনাদের দলের যতজন আছে সবাই আস্তে আস্তে সৃষ্টি করবে। তবে যে বিধায়ককে নিয়ে অভিযোগ, সেই নিশীথ কুমার মালিক কোনো কথা বলতে রাজি হননি। তবে তাতে দলবদল নিয়ে রাজনৈতিক বিতর্ক চাপা পড়েনি। মানুষ তো তাদের যন্ত্রণা ব্যথা থেকে বলছে। মমতা ব্যানার্জির ছবিতে জিতে এসে এখন তুমি যদি অন্য জায়গায় যাও, প্রত্যাহার করো, এটা মানুষ মানবে। যিনি ভোট দিলেন একটি রাজনৈতিক দলকে, তিনি যার বিরুদ্ধে ভোট দিলেন, ভোটে জেতার পর তিনিও সেই দলে চলে যাচ্ছেন। তাদেরকে ভোটার যে উদ্দেশ্যে ভোট দিচ্ছেন সেইটারই তো বৈধতা থাকছে, তো মানুষের রায়কে তারা অবজ্ঞা করছে। এই প্রসেসটাকে আমরা ধিক্কার জানাই, যারা আজকে এই দল বদলুর খেলায় নেমেছে, মানুষের ভোট নিয়ে যারা নোংরামি করছে, দল বদল করছে। সংসদে বিধানসভায় আয়রাম গয়রাম আটকাতে দেশে আইন তৈরি হয়েছিল, তবে সেই আইনকে পাশ কাটিয়ে দলবদল ঠেকানো যায়নি। ফলে আজও ঠকে যাচ্ছেন দেশের সাধারণ ভোটাররা। বর্ধমানের দম্পতি কিন্তু সেই বিতর্কটাই উস্কে দিয়েছেন। দেখুন, আমরা ভোটের ফল বেরোনোর পর থেকে একটা কমন ডায়ালগ শুনছি। ঠিক যেরকম এই বিতর্কটা শুনলে এটা কিন্তু নতুনত্ব কিছু নেই। তুলে ধরলাম তার কারণ হচ্ছে এই দম্পতির দাবিটা নতুন, মানুষের দাবি। এতদিন রাজনৈতিক নেতারা যে কথাগুলো বলছিলেন এগুলোই বলছিলেন, এবং রাজনৈতিক নেতাদের এই চাপান উত্তর যাদের উদ্দেশ্যে তারা যে গায়ে মাখেন না সেটাও আমরা জানি। তার কারণ তারা জানেন যে যারা বলছেন তারাও তো রাজনীতিক, কালকে তারাও ওরকম কোথাও দমবন্ধ ফিল করবেন, করে অন্য জায়গায় চলে যাবেন। সুতরাং ওটাতে মাথা না ঘামালেও চলবে। কিন্তু যাদের কথায় মাথা ঘামাতে হয় সেটা বোধহয় দম্পতি। তাদের রাজনৈতিক মত পথ তারা এইভাবে, ভোটটা তো সবাই গোপনে দেয়, দেখানো যায় না ওইভাবে, কিন্তু তারা যে এইভাবে প্রকাশ্যে বেরিয়ে বললেন টললেন আর কি, দাবি করলেন, সেগুলো ভুলে যারা এর টেকনিক্যাল জায়গাটা। বাস্তবতা তো ওটাই, যারা এই দাবিগুলো তুলছেন তারা যদি বেঁকে বসেন তাহলে কিন্তু অনেকের অনেক বিপদ আছে। আচ্ছা, এটা ভেবেই কি ওই বললাম যে কমন ডায়ালগটা শুনছি সেটাই এত বেশি জনপ্রিয় হয়েছে, আমরা ভালোর দলে। মানে সবাইকে ভাবতে পারেন এই রাজনীতিকদের এখন বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে তারা আসলে ভালো। মানে মানুষের মনে সংশয় রয়েছে, তাদের মনে সংশয় রয়েছে, এবং তারা আমরা ভালোর দলে মানেই হচ্ছে অন্যরা ভালোর দলে নেই, মানে তারাই আবার এক দলকে খারাপ বলে দাগিয়ে দিচ্ছেন। এইভাবে নিজেদের জনসমক্ষে পরিষ্কার করে তুলে ধরা, এইভাবে একটা আত্মপ্রকাশ বা আত্মবিশ্লেষণ যেভাবেই দেখেন আর কি, এটা কিন্তু বিরল। যাই বলুন, নিজেরাই নিজেদের চিনিয়ে দিচ্ছেন। ঋতব্রতর সঙ্গে থাকা বিধায়করা বলছেন আমরা ভালোর দলে। বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকরা বলছেন আমরা ভালোর দলে। আবার কুণাল ঘোষের মতো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তারাও বলছেন তারা নাকি ভালোর দলে। যেই না বর্ধমানের এই দম্পতি শিবির বদলু বা দল বদলু বিধায়কদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, অমনি কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এদের মতামতটাকে জনমত বলে দাবি করে বসেছেন। একদম তার রাজনৈতিক মতের সঙ্গে এবং পথের সঙ্গে এটা কোথাও গিয়ে মিলে গেছে। এবং তারা তো বলেইছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, সুতরাং কুণাল ঘোষ এটা ধরেই নিয়েছেন যে এটা তার দাবির বা দায়িত্ব বা অধিকারের মধ্যে পড়ে এদের মতটাকে এইভাবে ব্যবহার করতে।
সামগ্রিকভাবেই এটাকেই বাংলার ভোটারের মন কি বাত বলে কুণাল ঘোষ লিখেছেন। এবার সামগ্রিকভাবে যদি বাংলার ভোটারদের মনের খবরটা নেন বা তাদের বক্তব্যটা ওই ভোটের মাধ্যমে তারা প্রকাশ করেছেন বলে ধরে নেন, তাহলে যে ফলাফলটা অন্যরকম এবং এই বিধানসভার ভোটের ফলাফলটা যে সামগ্রিকভাবে তাদের প্রত্যাখ্যানের ফল বা মত, মানুষের মত, সেটা কিন্তু এক্ষেত্রে আর বলছেন না। এগুলোকে বলে বাছাই করে একটা বিশেষ কোণ থেকে, একটা দৃষ্টিভঙ্গি থেকে গোটা বিষয়টাকে তুলে ধরা। আসলে রাজনীতিকরা শুধু সেই দৃষ্টিকোণ থেকেই সমস্ত কিছুকে দেখতে পান যাতে তাদের লাভ থাকে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখছিলাম নিশীথ কুমার মালিক বর্ধমান উত্তর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জিতেছিলেন 6460 ভোটে। ফলে তিনি মনে করতেই পারেন যে তার থেকে 2টো ভোট যদি মাইনাস হয়ে যায় তাহলে তো কারো কোনো ক্ষতি নেই। 16 আনার থেকে যদি 16 আনা চলে যায় তাহলে কিন্তু 0 শুধু রাশি রাশি পড়ে থাকে, সেটাও একটু খেয়াল করতে হবে। সবাই যদি মনে করেন ভোট ফেরত নেবেন, কি কেলেঙ্কারি হবে একবার বুঝতে পারছেন? মুশকিল হচ্ছে যে এক পক্ষের হয়ে জিতে আরেক পক্ষে যাওয়া মানে ডিগবাজি খাওয়া বিধায়কদের এই ব্যাপারে অন্তত এখন পর্যন্ত আশঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছি না, কারণ এটা নিতান্তই এই টেলিভিশনের পর্দা স্তরে দাঁড়িয়ে আছে বা ওই বর্ধমানের ভট্টাচ দম্পতির ঘরোয়া স্তরে দাঁড়িয়ে রয়েছে। এটা ওই নির্বাচনী জায়গার থেকে বা নির্বাচন কমিশনের জায়গার থেকে, অর্থাৎ সংবিধান সম্মতভাবে এরকম ভোট ফেরত নেওয়া বা দেওয়া কোনোটারই খুব একটা নিয়ম এখন পর্যন্ত নেই। কিন্তু বিশ্বাস করুন, এই দম্পতি আমাদের গোটা এই যে নির্বাচনী প্রক্রিয়া তাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছেন। রাইট টু রিকল মানে ফিরিয়ে নেওয়ার অধিকার। এবার বলতেই পারেন ফিরিয়ে নেওয়াটা কি? স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে মনে হবে যে ওটা নিশ্চয়ই মত ফিরিয়ে নেওয়ার একটা অধিকার, কিন্তু এক্ষেত্রে মত ফিরিয়ে নেওয়ার অধিকার নয়, বরং মতটাকে আঁকড়ে থাকার অধিকার। অর্থাৎ তারা যে মত দিয়েছেন সেই মতটা ছিল একটা সুনির্দিষ্ট লক্ষ্যে, কখনো সেটা নির্দিষ্ট একটা দলের প্রার্থীকে জেতানো, আর কখনো একটা নির্দিষ্ট কার্যসিদ্ধির জন্য জেতানো। মানে উনি জিতবেন, জিতে আমাদের হয়ে এই কাজকর্মগুলো করবেন, এইটার জন্য দায়িত্ব দেওয়া আর কি। তাহলে ফেরাতে চাইছেন কি এরা? ভোট না, মত না। আসলে যাকে এরা জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন বা যাকে তাদের নিজেদের মত এবং ভোটের মাধ্যমে নির্বাচিত করে কোনো দায়িত্ব দিয়েছেন, তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে তাদের ফিরিয়ে নেওয়ার অধিকার। এবার বলতেই পারেন এটা তো তাদের আছে, মানে 5 বছর পর করবেন না, 5 বছর পর নয়, মাঝপথেই যদি তাদের মনে হয় তাদের জনপ্রতিনিধি তাদের মতের যোগ্য সম্মান দিচ্ছেন না বা তাদের ভাবনার বা তাদের দায়িত্ব পালন করছেন না, তাহলে তখনই তাকে ফিরিয়ে নিতে পারেন তারা। এটাই রাইট টু রিকল। ব্যাপারটা কিন্তু খুব বড় আর ছড়ানো, এটা তো বুঝতে পারছেন, খুব জটিলও মনে হচ্ছে তো, কিন্তু বিশ্বাস করুন আসলে এটা খুব জটিলও নয় আর এটা খুব অভিনবও নয়। হ্যাঁ, এটা ঘটনা আমরা ইতিহাসের পদবে অনেকটা এগিয়ে গেছি, কিন্তু যদি এটা পিছিয়ে যাই তাহলে কিন্তু এই ঘটনার নিদর্শন বা উদাহরণ পেয়ে যাব। প্রাচীন গ্রিসের ওই এথেন্সে ওখানে কিন্তু নাগরিকরা খুব স্বাধীন চেতা ছিলেন, গণতন্ত্র প্রিয় ছিলেন এবং এই সমস্ত ব্যাপারে তাদের মত, পথ এবং সচেতনতা অত্যন্ত তীক্ষ্ণ ছিল। তো এই এথেন্সের নাগরিকরা যে কোনো জনপ্রতিনিধি ঠিকঠাক মতো যদি কাজ না করতেন তাহলে তাকে পথ থেকে সরিয়ে দিতে পারতেন। দাঁড়ান, এইটুকুনি বলে থামলাম মানে ভাববেন না যে এ তো ওরকম মাঝ রাস্তায় অনাস্থা প্রস্তাব এনে সরিয়ে দেওয়ার মতো ব্যাপার। ঠিকই, অনাস্থা প্রস্তাব এনে সরিয়ে দেওয়ার মতোই ব্যাপার, কিন্তু ব্যাপারটা ওখানেই শেষ হচ্ছে না। তারপর তাকে শহরের বাইরে 10 বছরের জন্য নির্বাসনে পাঠাতে পারতেন। অর্থাৎ তুমি আমার মত, আমার ভোটের মর্যাদা রক্ষা না করে অন্যায় করেছ, তোমার শাস্তি পাওয়া উচিত।
ভাবুন কত রকম জটিল জায়গা আছে না। এই যে তারপর আপনারা ভাবতে পারেন যে রাষ্ট্র তা কীভাবে তার উৎপত্তি হলো, এটা নিয়ে নানা রকম তত্ত্ব আছে। তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, যার প্রবক্তা ছিলেন ফরাসি বিপ্লবের জনক রুশো। তখন কি হতো, তখন মনে করা হতো রাজা তিনি স্বয়ং ঈশ্বরের প্রতিভূ, তিনি যেটা বলছেন সেটাই শেষ কথা, এর বাইরে কিছু হতে পারে না। কিন্তু রাজার সেই স্বর্গীয় সেই ঐশ্বরিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করে জনগণের যে একটা ফিরিয়ে দেওয়ার একটা অধিকার রয়েছে তার পক্ষে সওয়াল করেছিলেন রুশো। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ঐতিহাসিক একটা দাবি। আমাদের দেশের কথা যদি বলি তাহলে স্বাধীন ভারতে যখন জনপ্রতিনিধিদের নিয়ে সাধারণ মানুষ কখনো ধাক্কা খেতে শুরু করেন, বা তখন সামগ্রিকভাবেই হয়তো ধাক্কা খাচ্ছিলেন, তখনই তো জয়প্রকাশ নারায়ণের আত্মপ্রকাশ, এবং তিনি জোরালোভাবে এই রাইট টু রিকল অর্থাৎ ফিরিয়ে নেওয়ার অধিকার দাবি করেছিলেন। সংসদে এ বিষয়ে একাধিক প্রাইভেট বিল পেশ হয়েছে। আমার যতদূর মনে পড়ছে সব শেষ বিলটা 2017 সালে পেশ করেছিলেন বরুণ গান্ধী, কিন্তু কোনো বিলই দিনের আলো দেখেনি শেষ পর্যন্ত। আলোচনা তো দূরের কথা, ওই টেবিল হওয়ার পরেই সেই সব ঠান্ডা ঘরে চলে যায়। এই নির্বাচনী যে কোথাও গিয়ে রিফর্ম, তার একটা অংশ হিসেবে এই ফিরিয়ে নেওয়ার অধিকারটা নিয়ে আইন কমিশন আর নির্বাচন কমিশনের কাছে বহু দাবি পড়ে আছে, নিষ্পত্তি হয়নি। তবে দুটো কমিশনই এর বিরুদ্ধে যুক্তি দিয়েছে। আইন কমিশন যেমন বলেছে রাইট টু রিকল থাকলে জনপ্রতিনিধিরা ভয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন না, ক্ষেত্র বিশেষে তারা দলীয় লাইন আর পপুলার ডিমান্ডের মধ্যে পড়ে স্যান্ডউইচ হয়ে যাবেন, বিরুদ্ধ পক্ষ এর অপব্যবহার করবে, ইত্যাদি ইত্যাদি আর কি। আর নির্বাচন কমিশন আবার বলেছে যে ভারতের মতো এত বেশি লোকসংখ্যা যেখানে, সেখানে রাইট টু রিকল কীভাবে হবে, কীভাবে কী মানে কাঠামো মেনে মাপকাঠি মেনে হবে, তারপর সেই আসনে আবার অন্তর্বর্তী ভোট, সব মিলিয়ে সব একসঙ্গে করতে গিয়ে একটা ঘন্ট তৈরি হয়ে যাবে। তারা ভোটারদের বরঞ্চ নোটার অধিকার দিয়েছেন বলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, যে আপনার পছন্দ নয় তো নোটা মেরে দিন। কিন্তু ব্যাপারটা সেই 5 বছর পর পরই ব্যাপারটা গিয়ে দাঁড়ায় আর কি। এবং এই ব্যাপারটা আমাদের এখনও কিন্তু কিছু কিছু জায়গায় আছে, যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, এই সমস্ত জায়গায় পঞ্চায়েত প্রধানদের অনেকটা মাঝপথে সরানো যায়, তবে এর প্রয়োগ আর ক্ষেত্র খুব সীমিত। আর বড় কোনো এর মানে দেখুন, আমরা তো দেখলাম এখানেও তো আমাদের বিভিন্ন পঞ্চায়েতে ভেঙে দেওয়া হলো, পুরসভাগুলোর চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো, এগুলো তো হলো, এগুলো চাইলে করা যায়, কিন্তু সেগুলোর ক্ষেত্র এই বললাম তো খুব সীমিত। বৃহত্তর ক্ষেত্রে মানে যেখানে এমপি এমএলএরা আছেন, সেখানে এটা যদি হয় তাহলে কিন্তু দুর্নীতি করার আগে বা এইভাবে জনমতকে ইচ্ছে মতো লাথি মেরে ফুটবল খেলার আগে দুবার ভাববেন। ভোটারদের এইভাবে ছেলে খেলা করাটা, এটা কিন্তু খুব বেশি দিন চলবে না। দেখুন ইতিমধ্যেই লোকসভায় একটা বিল আনার কথা হয়েছে, বিজেপি সরকার বিলটা আনতে চাইছে, যেখানে প্রধানমন্ত্রী, এমনি মন্ত্রী থেকে শুরু করে এরকম জনপ্রতিনিধিরা তারা যদি কোনোভাবে অভিযুক্ত হয়ে যান তাহলে তাদের সেই মুহূর্তে সরিয়ে দেওয়ার একটা বিল আর কি। কিন্তু রাইট টু রিকলটা বোধহয় আরও বেশি পরিব্যাপ্ত। এবং এই যে এতগুলো কথা বলছি না, এই কথাগুলো বলার একটাই মাত্র কারণ, এই আলোচনাটা এই ভট্টাচার্য দম্পতি তুলে দিয়েছেন আপনাদের সামনে, যেটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। দেখুন এই মুহূর্তে এই ডিগবাজি খাওয়াটা, সমারসল্ট দেওয়াটা, এটা খেলা হিসেবে খুব ভালো। আর রাজনীতিটা যে খেলা হবে থেকে ছেলে খেলায় পরিণত হয়েছে সেটাও আপনারা খুব ভালো করে জানেন। এবং তারপরেই বিধানসভায় যেরকম লোকজন শিবির বদলে ঋতব্রতপন্থী হয়ে গেছেন তৃণমূল থেকে, আর লোকসভায় তৃণমূলের 20 জন সাংসদ আবার এনসিপিআইতে চলে গেছেন, কিন্তু কতজন থাকবেন সেটা নাকি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেন বলছি? কারণ কিছু ছবি, কিছু বক্তব্য, কিছু উড়ু মন, যারা একবার ডিগবাজি খেয়েছেন তারা ভবিষ্যতে আর ডিগবাজি খেতে ইচ্ছে করবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়? বলুন তো, আপনি একদিন ভাত খেয়েছিলেন বলে পরের দিন ভাত খাবেন না? হয়
এই ভাত খাওয়ার মতো ব্যাপারটা করে ফেলেছেন তো এরা, আর রোজ রোজ খাই এরকম। এবার গত পরশু দিন আপনারা জানেন এনডিএর বৈঠক ছিল, সেই বৈঠকে এনসিপিআই এর ইন্ট্রো হয়েছে। ভাবছে তো ইন্ট্রো মানে বুঝলেন না, ইন্ট্রোডাকশান মানে পরিচয় পর্ব আর কি। জেনজিরা সদ্য এখন জেনজি যুগ চলছে না, ফলে তারা সরে যেরকম ছোট করে বলে তাহলে ওরকমভাবে ইন্ট্রোটা বললাম আর কি। আমরা সব পুরনোপন্থী হয়ে গেছি, একটু আধুনিক হওয়ার চেষ্টা করছি। তো সে যাই হোক, গত পরশু এনডিএর বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী এনসিপিআই এর কাকলি গোষ্ঠীদারদের সঙ্গে বাকি সবাইকে আলোচনা বা আলাপ পরিচয় করিয়ে দেয়, কিন্তু 3 জনকে বাদ দিয়ে, 20 জন না 17। কেন জানেন? কারণ তৃণমূল থেকে এনসিপিআই হয়েছেন এরকম 3 জন সাংসদ, ইউসুফ পাঠান, খলিলুর রহমান আর আবু তাহের। এই 3 জন নাকি এখন এনডিএ হবেন কিনা সেটা বুঝে উঠতে পারছেন না, কারণ তারা শুনেছেন এনসিপিআই নাকি বিজেপিতে মিশে যেতে পারে। দেখুন, এদের যে এনডিএ হবেন তাতে খুব যে আপত্তি ছিল এতদিন মনে হয়নি, কিন্তু যখন এনসিপিআইটাকে নিয়ে মানে স্বীকৃতি দেওয়া নিয়ে স্বয়ং স্পিকারও একটু ভাবনা চিন্তা বেশি করছেন, কারণ মনে হচ্ছে যে এই গোটা ব্যাপারটা আদালতে যেতে পারে, ফলে আট ঘাট বেঁধে না করলে কোথাও গিয়ে নাক কাটা যেতে পারে, তাই কোনো রকম ঝুঁকি নিচ্ছেন না কেউ। তো সেই জায়গায় এদের সামনে একটাই বিকল্প রাস্তা খোলা আছে বলে শোনা যাচ্ছে, সরাসরি গিয়ে বিজেপিতে যোগ দেওয়া। সেই তো এনডিএতেই যোগ দিচ্ছিলেন, এবার সরাসরি বিজেপিতেই যোগ দেবে। আর বিজেপির ক্ষেত্রে তাদের সংখ্যাটা দরকার। এদের এনসিপিআইতে নিয়ে এনডিতে ঢোকালেও যেরকম লোকের কাছে কথা শুনতে হবে, সরাসরি ঢোকালেও একই কথা শুনতে হবে, বরং সরাসরি ঢোকালে সমস্যাটা কম। কিন্তু এই 3 জনের হয়ে গেছে বিপদ, এরা সংখ্যালঘু, এনডিএকে সমর্থন সেটা নয় একটা টেকনিক্যাল একটা ব্যাপার হতে পারে, কিন্তু সরাসরি বিজেপি হয়ে যাওয়াটা সেটা কতটা ঠিক হবে এটা নিয়ে এই 3 সাংসদ এরা কিন্তু খুব দ্বন্দ্বে পড়ে গেছেন। কারণ এদের মনে হচ্ছে আবার বর্তমানটাকেও তো দরকার, ভবিষ্যৎটা ছেড়েই দিন। কারণ যারা এরকম করে দলবদল করছেন, ভবিষ্যতে এই বিভিন্ন দলের হয়ে তারা কতটা ওই ভোটে দাঁড়ানোর সাহস বা সুযোগ পাবেন সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু এরা তো সংখ্যালঘু প্রভাবিত অঞ্চলের সাংসদ, তাহলে এরা কি মনে মনে বর্তমানটাকে নিয়ে ভয় পেতে শুরু করেছেন? ওই যেরকমভাবে ভট্টাচার্য দম্পতি প্রশ্ন তুলেছিলেন সেটা নিয়ে ওই নিশীথবাবুর খুব বেশি কিছু হচ্ছে বলে মনে হয় না, কিন্তু এরা কি এদের ওখানকার জনমতটাকে ঠিক এতটা অগ্রাহ্য করতে পারছেন না, কতটা চাপ বোধ করছেন? সেটা কি সম্প্রদায়গতভাবে যেখানেই থাকুন না কেন চাপটা পড়বে, এটাই কি ভাবছেন তারা? দেখুন, এই জন্যই মাঝখানে শোনা যাচ্ছিল এনসিপিআই নাকি এদের সাসপেন্ড করে দিতে পারে। তো সাসপেন্ড করা মানে তাহলে তারা ফ্রি র্যাডিক্যাল, মানে হ্যাঁ ফ্রি হয়ে গেলেন, মুক্ত সাংসদ। তারা তৃণমূলেও নয়, এনসিপিআইতেও নয়, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যাকে সমর্থন করতে পারে। তাই নির্দল সমর্থক হিসেবে বিজেপিকে সমর্থন করতেন, এনডিএকে সমর্থন করতেন, তাতেই তো কাজের কাজটা হয়ে যেত। এটাও শোনা যাচ্ছিল, কিন্তু সেটারও একটা আইনগত সমস্যা রয়েছে। কারণ এনসিপিআই তারা যদি নিজেরাই বৈধতা না পায় তাহলে তারা আবার সাসপেন্ড করবে কী করে, বা সাসপেন্ড করলে সেটার বৈধতা প্রমাণ হবে কী করে, মানে প্রচুর জটিলতা রয়েছে, বুঝতেই পারছেন আর কি। সুতরাং এই মানে যে 3 জন তার মধ্যে 2 জনকে আজ সামনে যখন পেয়ে গেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করে ফেলেছিলেন, তাহলে শেষ পর্যন্ত কি আবার মূল তৃণমূলেই ফিরছেন? আর এনসিপিআইয়ের খবর কি? প্রশ্নটা শুনে আবু তাহের আর খলিলুর রহমান যেটা বলেছেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বলেছেন এনসিপিআইয়ের নাকি কোনো খবরই নেই। তৃণমূল ছাড়ার ব্যাপারে ক্ষোভ ছিল, ছেড়েছিল, ঠিক আছে, কিন্তু তৃণমূল থেকে এনসিপিআই হলো, এনসিপিআই থেকে এনডিএ হলো, এটা অনেকেরই ভালো লাগছে না। এর মধ্যে অনেক মুসলিম সাংসদরা আছে, অন্য সাংসদও আছে। আমি মোট সংখ্যা বলতে চাই না, তবে এটা সাবস্ট্যান্সিয়াল। ওরা কি পদক্ষেপ নেবে এখনো চূড়ান্ত করেনি, আমাদের সাথে আলোচনা চলছে। সৌগতদা, 2 জন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না।
ওরা স্বাধীন নাগরিক, ওরা ধর্ম নিরপেক্ষ। তাহলে কি ওরা আসছে? সে আমি জানি না। সেই উত্তর আমি কি করে দেব? এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ না, জানি না। ওটা খোঁজ খবরই নাই। এনডিএর সঙ্গে গেলে ধর্ম নিরপেক্ষ এবার নেবে না। দেখুন, এই আয়ারাম গয়ারামদের এই মেলায় সব থেকে বড় খেলোয়াড় কিন্তু মনে হচ্ছে একজন প্রবীণ খেলোয়াড়কে, সৌগত রায়। তিনি যে খেলোয়াড় নাকি রিক্রুটার সেটাও তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। এর আগে তার একটা ছবি দেখা গেছিলো যেখানে তিনি জেপি নাড্ডার পাশে বসে খাবার দাবার খাচ্ছেন আর কি। সেটা নিয়ে তিনি তখনই জবাব দিয়েছেন যে তিনি খাচ্ছিলেন, জেপি নাড্ডা পাশে এসে বসেছেন, এরকম একটা ব্যাপারটা যে উল্টো দিক থেকেও সত্যি হয়ে যায় সেটা না হয় তিনি বুঝতে দেননি। যদিও তিনি যথেষ্ট বোঝেন এবং বিভিন্ন সময় এরকম বিভ্রান্তি তৈরি করেন। দেখুন, এর আগেও তো তিনি ওই রাষ্ট্রপতির ডাকা অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছিলেন যখন তৃণমূল সেটাকে বয়কট করেছিল। ফলে খেতে ভালোবাসেন সেটা আলাদা কথা, কিন্তু প্রতিটা ক্ষেত্রে দলের যা এই মুহূর্তে স্ট্যান্ড তার বিরুদ্ধে মাঝে মধ্যেই তাকে চলে যেতে দেখা যায়, একটা বিভ্রান্তি তৈরি হয়। এবারেও জেপি নাড্ডার পাশে দেখে লোকজনের মনে হতে শুরু করেছিল তাহলে তারও কি মন বদলাচ্ছে। এবার তারপরেই আবার একটা ছবিতে দেখা গেল তিনি খলিলুর রহমানদের পাশে রয়েছেন। সেটা দেখে মনে হতে পারে যে তাহলে কি তার মনটা বদলাচ্ছে না, তিনি কি খলিলুর রহমানদের মন বদলানোর কাজ করছেন? ওই বললাম, সুতরাং কখন তাকে খেলোয়াড় বলে মনে হবে আর কখন তাকে রিক্রুটার মনে হবে, মানে আগে সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে দলবদল হতো না, রিক্রুটাররা গিয়ে সব প্লেয়ারদের ধরে ধরে আনতেন, এর প্লেয়ারও তুলে নিয়ে যেত, ওর প্লেয়ারও তুলে নিয়ে যেত। সেই ভূমিকা কি সৌগত রায়ের মধ্যেও দেখা যাচ্ছে? এইটা হচ্ছে বললাম না অভিজ্ঞতার দাম। সবাইকে যে কিভাবে ঘোল খাইয়ে দেওয়া যায় সেটা কিন্তু সৌগত রায় পদে পদে বুঝিয়ে দিয়েছে। এবার আপনি যদি প্রশ্ন করেন তাহলে হয়তো তিনি বলবেন ওটা সবাই ভুল বুঝছে, অথবা তিনি বুঝতে পারেননি, ভুল করে চলে গেছিলেন। আমি কোনোদিন নাড্ডার সাথে লাঞ্চ খাইনি। একটা হয়তো আমি খাচ্ছিলাম, সেখানে সে 5 মিনিটের জন্য বসেছে। এগুলো হচ্ছে বিজেপির পুরনো খেলা। এগুলো সংসদীয় বা পরিষদীয় রাজনীতিতে এগুলো একেবারে রুটিন বিষয়। কারণ এই যে ধরুন আমরা বিধানসভায় এই লবিতে বসে থাকি, বিভিন্ন দলের কতজনের সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে হয়তো তিক্ত সম্পর্ক, হয়তো মুখোমুখি দেখা হয়ে যায়, একটা সৌজন্য হয়ে যায়। দেখুন, এত কষ্ট করে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা না করে সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পথটা তো বেছে নিতে পারতেন। আজ সংসদ চত্বরে গলায় পোস্টার ঝুলিয়ে দাঁড়িয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেভাবে দাঁড়িয়েছিলেন এবং যখন দেখছিলাম যে ওপাশ থেকে প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের একটা বড় সাংসদের দল আসছিল, যেভাবে তিনি এগিয়ে গেলেন এবং তাদের সামনে হাত প্রায় জোর করে দাঁড়িয়েছিলেন, সেটা দেখে অনেকেরই আবার অনেক কিছু মনে হতে পারে। মনে হওয়ার আর দোষ কী? কে যে কার মনে যে কি আছে, কে যে কার কাছে কিভাবে কি চাইবেন কেউ তো জানে না, সমর্থনও তো চাইতে পারে। তো যাই হোক, যে পোস্টার নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এবং যে ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন সেই ভঙ্গিতে লোকজনকে স্টেশনে দেখা যায় আর কি। তো প্রশ্ন হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কি সত্যি সত্যি এই রাজনীতির কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছেন যেখানে তিনি পরে ট্রেনটার অপেক্ষা করছেন? সে ট্রেনটা কোন দিকে যাবে? জটিল প্রশ্ন। ওই তার পোস্টারে যতই তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের ছবি থাক আর যতই তার উপরে লেখা থাক গদ্দার, মানে বিশ্বাসঘাতক, এবং এর মাধ্যমে তিনি যে বিশ্বাসঘাতক নন এটা প্রমাণ করতে চেষ্টা করা, কিন্তু মুশকিল হচ্ছে তা দেখে ওনাকে যতই বড় খেলোয়াড় বলে মনে হোক, বড় খেলোয়াড়রা কিন্তু মাঝে মধ্যে দলকে ডুবিয়েও দেন, নিজের দলকে গোলও খাইয়ে দিতে পারেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 20 জন দলত্যাগীকে গদ্দার বলে তৃণমূলকে যেরকম ভাবলেন এগিয়ে দিলেন আর কি, তেমনই দল ভাবতে পারে তিনি হয়তো সেম সাইড গোল করে তৃণমূলকে বিব্রত করছেন।
সংসদ চত্বরে ওইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে থাকতে দেখে ওই বললাম খানিকটা জোট ধর্ম রক্ষার তাগিদে এগিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ইন্ডি জোটের শরিক তো হাজার হোক, তাই সহমর্মিতা তো দেখাতেই হয়। তো প্রিয়াঙ্কা আর গেলে তো কি বলবেন, একই তো কথা। প্রিয়াঙ্কাও বলতে গিয়ে বলেছেন যে কিছু লোক কংগ্রেস থেকে তৃণমূল হয়েছিলেন, এখন তারা ফের রং পাল্টে বিজেপি হচ্ছেন। মানে যে কথাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেটাই কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, শুধু একটু পেছন থেকে টেনে দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে কংগ্রেসের পার্টটা ভুলে গিয়ে তৃণমূল থেকেই রাস্তাটা শুরু করেছিলেন, আর প্রিয়াঙ্কা গান্ধী সেটাকে টেনে কংগ্রেস করে দিয়েছেন। এটাই হচ্ছে রাজনীতি। কীভাবে আস্তে আস্তে মাপকাঠিটা বদলে দিন, দেখবেন পুরো মানেটা বদলে গেছে। কিন্তু বিষয়টা এক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গদ্দার বলছিলেন, প্রিয়াঙ্কা গান্ধীও ঘুরিয়ে গদ্দারি বলেছেন। যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তাদের যেরকম গদ্দার বলেছেন, একইভাবে যারা কংগ্রেস থেকে তৃণমূলে এসছেন তাদেরও গদ্দার বলেছেন। এবার এই জায়গাটার সঙ্গে আবার তিনি জুড়েও দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট স্নেহ করতেন রাজীব গান্ধী। শুনে লোকে ভাববে বাহ কি সুন্দর ঘরোয়া কথাবার্তা বলছেন, কিন্তু তার মধ্যে হুলটা একবার লক্ষ্য করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজীব গান্ধী প্রবল স্নেহ করতেন, আর সেই স্নেহ চুটকিতে উড়িয়ে দিয়ে বিশ্বাসঘাতকতা করে অর্থাৎ গদ্দারি করে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভাঙিয়ে তৃণমূল তৈরি করে নিলেন। এটাও কিন্তু রাজনীতিতে বোঝায়। এবং প্রিয়াঙ্কা গান্ধী এগুলো যে কিছু না ভেবে বলেছিলেন এরম ভাবারও কোনো কারণ নেই। মানে এটা আপনি আমি কিভাবে বুঝবো, আমরা বলতেই পারি যে না না ওনার সাদা মনে কাদা নেই, এমনি খেজুরে গল্প করছিলেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে খেজুর হিসেবে নেননি, বরঞ্চ কাঁটা হিসেবে নিয়েছেন, সেটা তো পরিষ্কার হয়ে গেছে তার বক্তব্য শুনে। তিনি স্পষ্ট বলে দিয়েছেন তার মুখের ওপর যে কংগ্রেসের কিছু নেতা বিশ্বাসঘাতকতা করেছিলেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল গঠন করতে হয়। দেখুন সত্যি যতই সত্যি হোক না কেন, সবসময় মুখের ওপর বলতে নেই, অপ্রিয় হলে একটু বুঝে শুনে ছাড়তে হয়। এই কথাটা কিন্তু তারপরে পরেই প্রিয়াঙ্কা আর ইন্ডি জোটের ওই সদস্যরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেলাগাম হচ্ছেন বুঝেই তারা চুপচাপ সেখান থেকে সরে গেছেন। মানে পাশে দাঁড়াতে এসেও তৃণমূলের পাশে দাঁড়ানো যায় না, বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়ানো যায় না একসঙ্গে, এটাই কিন্তু বুঝিয়ে দিলে এই যে সরে গেলেন ইন্ডি জোটের লোকজন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একা হয়ে পড়লেন। সাম্প্রতিককালে তিনি দল থেকে দলের মধ্যে একা হয়ে গেছিলেন, যার ফলে ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নেমে এসে বাড়ি চলে যেতে হয়েছিল। আর এবার সাংসদ হিসেবে সংসদেও তিনি কি একা হয়ে পড়লেন? একা হয়ে থাকতে আবার তো সাংসদরা পারেন না, তারা বিভিন্ন জায়গায় দোকা হওয়ার চেষ্টা করেন। ফলে কোথায় গিয়ে জুটবেন এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা ওই বললাম, কোন ট্রেনে উঠবেন কোন দিকে যাবেন বলা যাচ্ছে না। কিন্তু এটা বলা যাচ্ছে আপাতত জোট ধর্ম পালনে ব্যর্থ হয়েছেন শ্রীরামপুরের সাংসদ। 20 गद्दार कहाँ है? 20 गद्दार ये पार्लियामेंट के अंदर है, मोदी जी के पास बैठा है। कुछ लोग हमारे यहाँ से पहले आपके यहाँ गए, फिर आपके यहाँ से नहीं, वो लोग तो हमारा टिकट से जीता था। कभी आपको वो लोग को भी आपको टिकट से पार्लियामेंट में नहीं आया, लेकिन थे तो कांग्रेस ही। अरे कांग्रेस तो हम भी थे, वो तो छोड़ो ना क्या यार। देन अरे आप लोग तो दीदी को तो भगा दिया था, ये बात बोलो 97 में। अरे दीदी को नहीं भगा था तुम लोग का ऐसा हाल होता। दीदी को 97 में भगा दिया। दीदी को राजीव जी बहुत आई नो दैट्स द रीजन। राजीव जी बहुत प्यार करते थे। राजीव जी भी दीदी को सम्मान दिया। हमारा फाइट था सीपीएम का बारे में। फिरोजा सब सीपीएम का साथ एक हो गया, का भी कांग्रेस सीपीएम का साथ एक हो गया। तो हम लोग का फाइट तो था सीपीएम का बारे में। सीपीएम का बारे में जब हम लोग बोलते थे, दीदी जब बोलते थे उसको दीदी को निकाल दिया था। कांग्रेस साथ है ना? हाँ है, हम भी थे। অনেকেরই বলার সময় খেয়াল থাকে না,
তা তিনিও যে ইন্ডিজোটে রয়েছেন এবং তাতে যে এখন সিপিএম কংগ্রেস সবাই রয়েছে, এগুলো বোধহয় ভুলে গেছিলেন। আপন মনে আপন খেয়ালে বলে যাচ্ছিলেন, যখন খেয়াল হলো দেখলেন তিনি একা দাঁড়িয়েছেন, পাশ থেকে সব ভোবা। কিন্তু একটা কথা মনে হচ্ছিল জানেন তো, এই সাংসদরা এরা যদি নিজেদের মধ্যে এরকম, বা জনপ্রতিনিধিরা এরা যদি নিজেদের মধ্যে এরকম মান অভিমানে জড়িয়ে পড়েন, তাহলে আসল উদ্দেশ্যটা পূরণ হবে কি করে? কেন বলছি? মঙ্গলকোটের কাছে বুইচি বলে একটা জায়গা আছে, পাড়াগাঁ, সেখানে একটা 500 ফুটের রাস্তা সেই বাম আমল থেকে পাকা আর হয়নি। গ্রামবাসীদের দাবি, তারা বাম আমলে বামেদের, তৃণমূলের আমলে তৃণমূল, এদের অনেকবার অনুরোধ করেছেন, কিন্তু অনুরোধই সার, রাস্তাটাকে কাঁচা থেকে আর পাকা করতে পারেনি। ওই লুডোতে যেরকম থাকে না, কাঁচা গুটি পাকা হওয়ার ব্যাপার থাকে, ওইটুকুনি আর গিয়ে কিছুতেই তার মানে পাকা করতে পারেননি। তার আগে কোনো সাপের মুখে পড়ে নিশ্চয়ই আবার পেছনে চলে এসছেন। তা এখন যেহেতু বিজেপি সরকার এসছে, তাই তারা বিজেপির দ্বারস্থ হচ্ছেন। আমার ধারণা সরকার যখন নতুন, তখন সব দাবি দেওয়াগুলো সাধারণ মানুষের তারা নিশ্চয়ই নতুনভাবেই দেখবেন এবং গুরুত্ব দিয়েই দেখবেন। ভাবছেন তো এত গ্রাম ছেড়ে কেন বুইচি গ্রামের কথাটা বললাম? মানে গোটা বাংলায় কি গ্রাম আর গ্রামের এরকম কাঁচা রাস্তা কম কিছু পড়েছে? না, একদম পড়েনি। কিন্তু বুইচি গ্রামের রাস্তার কথাটা উল্লেখ করার কারণটা সম্পূর্ণ আলাদা। এতক্ষণে নিশ্চয়ই এই বুইচি গ্রামের মানুষ বুঝে গেছেন কেন 4 দশকেও তাদের দাবি পূরণ হয়নি, কেন তাদের গ্রামের রাস্তাটা পাকা হয়নি। তার কারণ নেতারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। দেখলেন তো, নেতারা যদি আপন মনে আপন ছন্দে নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে মানুষের কাজ করবেন কখন? সেই সময় তো থাকে না। আর সেটা তো শুধু ওখানে না, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষেও হাতে নাতে প্রমাণিত হয়েছে। খণ্ডঘোষের বামুনপুকুর গ্রামে বিশ্বনাথ দাসের বাড়ি, একদম নিম্নবিত্ত পরিবার। তো সেই পরিবারের 4 সদস্য কাল বরাত জোরে বেঁচে গেছেন। কেন জানেন? কারণ বৃষ্টিতে ভিজে মাটি আলগা হয়ে হুড়মুড় করে গোটা বাড়িটা ভেঙে পড়েছে, কিন্তু বিশ্বনাথ দাসরা 4 জন কোনো মতে বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু তারপর প্রাণে বাঁচার জন্য তারা যেরকম নিজেদের কপালকে থ্যাংক ইউ বলছেন, তেমনি ন্যায্য দাবিদার হওয়া সত্ত্বেও আবাসের ঘর না পাওয়ায় নেতাদের গালমন্দ করছেন, দোষারোপ করছেন। বিশ্বনাথ দাস বলছেন এরপর তাদের সরকারি সাহায্য দরকার। চাইছেন তো তারা, কিন্তু যদি না পান কি হতে পারে? যেখানে সাহায্য দরকার সেখানে না পেলে কি হয়, সেটা ওই পুরুলিয়ার বলরামপুরে গিয়ে দেখুন। আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা ছিল, পাননি। বহু জায়গাতেই লোকজন কেউ প্রথম কিস্তির টাকাটাই পায়নি, পাওয়ার পরেই হয়তো পাড়ার নেতায় সে টাকা নিয়ে চলে গেছে। এটা তো আকছার শুনেছি আমরা। এদের কপালটা একটু ভালো আর কি, একটু কপাল জোর আছে, যার জন্য প্রথম কিস্তির টাকাটা পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি, ফলে বাড়ির কাজ শেষ হয়নি। আর ওরকম হাত খ্যাচড়া বাড়িতে থাকা যায় না, তাই তারা রাত কাটাচ্ছেন কোথায় জানেন? খোলা আকাশের নিচে ত্রিপল খাটিয়ে। ঝড়ে ঘর ভাঙলে মানুষ ত্রিপলের নিচে মাথা গুঁজেছে, এমন ছবি স্বাভাবিক। কিন্তু সেই ঘর ভাঙার কারণ যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়ে ম্যানমেড হয়, তার জ্বালাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পুরুলিয়ার বলরামপুরের সোনাইজুরির বাসিন্দা সহদেব কালিন্দির পরিবার। ভোটের আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পান সহদেব। নিজের মাটির বাড়ি ভেঙে নতুন ঘর তৈরি করেন, লিন্টেল পর্যন্ত গাঁথনি তুলেও ফেলেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আর পাননি। ভরা বর্ষায় মাথা গুঁজতে কালিন্দি পরিবারের এখন ভরসা পঞ্চায়েত থেকে দেওয়া 2টো ত্রিপল। এক কিস্তি পেয়েছি 60,000 টাকা, আমি এখনো টাকা পাইনি, সেখানে বিল পেয়েছি। হ্যাঁ, টাকা দিয়ে হ্যাঁ নিজের কিছু ইনভেস্ট করে মোটামুটি লিখের নব্বই দিয়েছে। হ্যাঁ, আমার বাবা
হ্যাঁ, এই খোলা আকাশের নিচে তিরপলের বাড়ি টাঙিয়ে এখানেই আছে। যে আবাস যোজনা টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে বা আমার বাবার যে জমানো কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে যে বাড়ি উঠেছে সেইভাবেই আছে। সেকেন্ড কিস্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সরকার চেঞ্জ হয়েছে বলে। শুধু কালিন্দী পরিবারই নয়, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যরাও মনে করেন পেশায় দিনমজুর সহদেবের অবিলম্বে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া দরকার। এলাকার বিধায়ক জানিয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ওই পরিবার, তবে তা আবাসের সমীক্ষার পর। আমিও চাইছি, ওরা অনেক গরিব, ওরা বাড়িটা করতে হয়তো পারবে কি নাই। নতুন সরকার এখন ওই যেমন নতুন করে যেমন ওগুলো টাকা যেমন পায়, সরকারের নজর দেওয়া উচিত। সার্ভে যতগুলা হবে, মানে ধরুন রিংটার ঢালাই যতগুলা হয়ে আছে তাদের সেকেন্ড কিস্তির টাকা অতি সত্বর মানে তাড়াতাড়ি ওদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এটাও সার্ভে হবে যে যেটা সরকারি নিয়ম, আপনার রিংটার ঢালাই পর্যন্ত যেটা বলেছে সরকার, এই 60,000 টাকা দেওয়ার পর যাদের হয়ে আছে তারা সেকেন্ড কিস্তি পেয়ে যাবে, যদি সঠিক আছে। কবির সুমনের কথা মনে পড়ে যাচ্ছে না? ওই সে কবির সুমন লিখেছিল, কেউ যদি বেশি খাওয়ার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। সেই ফর্মুলা মেনেই আমরা একটা হিসেব নেওয়ার চেষ্টা করছি। এই যে কেউ ত্রিপল মাথায় রাত কাটাচ্ছেন, বা এই যে কারোর মাথার উপর ছাদ ভেঙে পড়ছে, এর কারণ তো নিশ্চয়ই কেউ বেশি খেয়েছেন, তাই তো? কেউ বেশি খেয়েছেন বলেই তো যাদের মাথার উপর ছাদ, পেটের জন্য ভাতটা দরকার, তারা সেটা পাচ্ছেন না। গতকাল বীরভূমের দেউচায় মিনার মণ্ডলের বাড়িতে টাকার সোনা গোনা ভাবা যায়? কখন থেকে শুরু হয়েছিল, পুলিশ গুনেই যাচ্ছে, সেটা আজকে সকালে এসে থেমেছে। কি দেখা গেছে জানেন? পাথর ব্যবসায়ী মিনারের বাড়িতে 28.5 কোটির মতো নগদ আর 22 কোটির মতো সোনা পাওয়া গেছে। মানে সব মিলিয়ে প্রায় 50.5 কোটি টাকার গুপ্তধন। ভাবা যায়? সোনার মিনার বলতে পারেন, টাকার মিনার বলতে পারেন, যাই বলুন আর কি, কুতুব মিনারের মতো। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মিনারের এই বিপুল সম্পত্তি এটা কিন্তু তার একার নয়, তিনি সম্ভবত ক্যাশিয়ার ছিলেন। মানে আর অনেকের টাকা পয়সা, সোনা দানা তার কাছে গচ্ছিত ছিল। কাদের অর্থ আর সম্পদ মিনারের জিম্মায় থাকতে পারে, এটা ভাবছেন তো? সেই কথা ভাবতে গিয়ে পুলিশের প্রথমেই মনে পড়েছে টুলু মণ্ডলের কথা। মানে পুলিশও ভাবছে, মিনার যেরকম সরকারি বাসের ড্রাইভার থেকে পাথর ব্যবসায়ী হয়েছিলেন, তেমনই টুলু মণ্ডল পাথর খাদানের সাধারণ কর্মীর থেকে খাদান মালিক হয়েছিলেন। আর শুধু খাদান মালিক বলে একটু কমিয়ে বলা হবে, অতটা আন্ডার এস্টিমেট করবেন না। টুলু মণ্ডল বীরভূমে পাথর, বালি, মানে এই সমস্ত যা আছে সেগুলোর থেকে শুরু করে বেআইনি টোল, সেটারও মালিক। যাবতীয় অর্থকরী ব্যবসা যেখানেই দেখবেন বীরভূমে, প্রায় সব কিছুতেই তিনি হচ্ছেন কমন নাম। মানে একচ্ছত্র একটা শাসন প্রতিষ্ঠা করেছিলেন বলে ধরতে হবে। এবার ভাবুন তো, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন, যেখানে বাঘেদের অভয়ারণ্য, সেখানে তিনি তার রাজত্ব প্রতিষ্ঠা করলেন, আর তার কোনো নিরাপত্তার প্রয়োজন হলো না। হলো তো বটেই, মাথার ওপর রাজনীতির হাত না থাকলে হয় নাকি? আর যদি বাঘ তার বডিগার্ড হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। বিরোধীদের দাবি কিন্তু সেরকমই। অনুব্রত মণ্ডল নাকি তাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন, এবং অনুব্রত মণ্ডলের আশীর্বাদ নিয়েই নাকি বীরভূমে এই বালির থেকে টোল, পাথর থেকে কয়লা, সব কিছুতেই টাকা কামিয়েছিলেন টুলু। ভাবুন, শ্রীরামকৃষ্ণদেববাবু ওই টাকা মাটি টাকা বলেছিলেন, টুলু মণ্ডল বালি, কয়লা, পাথর যখন যা পেয়েছেন তাকেই টাকায় ট্রান্সফার করার ম্যাজিক দেখিয়ে দিয়েছেন। আর ছোট্ট উদাহরণ দিই, হিসেব। টুলু মণ্ডলের নিজস্ব লরি আছে 100-3, ঠিকই শুনছেন, 300টা লরি। সেই 100-3 লরিতে বালি আর পাথর বোঝাই করে এনে ফেলা হতো কোথায়? কয়েকশো একর ছড়ানো জমিতে। ওগুলো তার মানে গোডাউন। যার এই হচ্ছে গোডাউন, যার এই হচ্ছে সম্পত্তি, তার রাজত্ব কতটা শক্তিশালী বুঝতে পারছেন? এর বাইরে টোল তো ছিলই।
আর আছে পার্কিং লট, আছে ছাপাখানা। আর ভাবছেন যে বাকি এটা কীরকম হয়ে গেল না? ওই সেই একজন বলেছিল আমার ছেলে কোথায় না গেছে, আমেরিকা, জার্মানি, জাপান থেকে শুরু করে বর্ধমান পর্যন্ত। এটা প্রায় সেরকম হয়ে গেল, যার এরকম শয়ে শয়ে লরি, এরকম কোটি কোটি টাকা, এরকম বিঘের পর বিঘে জমি, তার কাছে ছাপাখানা কোনো ব্যাপার হলো? পার্কিং লট কোনো ব্যাপার হলো? আপনাদের কোনো ধারণা নেই এই পার্কিং লট থেকে কত টাকা ওঠে, রোজ ওঠে। টোলগুলো তো রয়েছে, আর তার সঙ্গে ছাপাখানা, ওটাই তো আসল। যতই আপনাদের ছোট বলে মনে হোক, ছোট কখনো ছোট হয় না, বড় বড় কাজ করে দেয়। কারণ ওই ছাপাখানাতেই তো ডুপ্লিকেট কার্বন রিসিট তৈরি হতো। এই রিসিট দেখিয়েই নাকি সরকারের শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্যবসায় লাভের গুড়টা বাড়িয়ে নিতেন বলে অভিযোগ উঠেছে। এবং সেই সব করেই নাকি টুলু হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছিলেন। হাজার হাজার কোটি টাকা শুনে অবিশ্বাস করার চেষ্টা করবেন না। মাথায় রাখবেন, মেয়ের বিয়েতে যারা 100 কোটি স্রেফ উড়িয়ে দিতে পারে, তাদের আসল সম্পদটা হাজার হাজার কোটি হওয়া বিন্দুমাত্র অস্বাভাবিক কিছু না। বরঞ্চ এটা না হলেই অবাক হওয়ার কথা। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা কয়েক বছরে তৃণমূলের বদান্যতায় টুলু মণ্ডল করে গেছে, এবং তার ভাগ তৃণমূলের নেতাদের অনেকের পকেটে গেছে। যারা এই সমস্ত অবৈধ টাকা, অবৈধ গয়না করেছে, তো ব্যবস্থা নিতে কে বারণ করেছে? 100 বার ব্যবস্থা হোক। গভর্নমেন্ট রেভিনিউকে চুরি করে তৃণমূলের অনুব্রতের মাধ্যমেই মানে যুবরাজের কাছে টাকা দিত, সব থেকে বেশি টাকা বীরভূমে দিত। আমি যখন বীরভূমে পার ডে 350 পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 কেউ বাদ যাবে না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, মোদিজি যে স্লোগান দেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই স্লোগানে আমাদের মুখ্যমন্ত্রী চলছে এবং কাউকে ছাড়া হবে না। দেখুন, চুরি, গদ্দারি, বঞ্চনা, অনুন্নয়ন, এগুলো তো শুনলেন। আমাদের দেশের রাজনীতির সঙ্গে এগুলো আজ সমার্থক হয়ে গেছে। তবু কি জানেন, আমাদের তো তাও একটা দেশ আছে, ভালো মন্দ বেশানো যাই হোক না কেন, মাস, বর্ষ, মন্বন্তর, মহাযুগ সব পেরিয়ে তার একটা আত্মা আজও সমানভাবে বহমান। কিন্তু মাঝে মাঝে ডাইনে বায়ে তাকালে মনে হয় অনেক জায়গায় দেশটাই তো নেই। মানে মানচিত্র একটা আছে, রাষ্ট্র একটা আছে, কিন্তু দেশটাই হারিয়ে গেছে। ভাবছি তো এগুলো খুব জটিল হয়ে গেছে, এরা দর্শনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। একদম সহজ সরল কথা। ধরুন, একটা জায়গা একটা দেশের ছিল, কেউ একটা দখল করে নিল, দখল করে রেখে সেখানে একটা গুরুকুল বানালো। হতেই তো পারে। তাতে দখলটা আপনারা ভাববেন যে থেকে দখল করে গুরুকুল, এরকম সৎ উদ্দেশ্যে কেউ এরকম অসৎ কাজ করে নাকি? করে। যদি সেই গুরুকুলটা পাকিস্তানের মদত পুষ্ট হয়, ওখানে ছাত্র আছে, ছাত্রীরা আছে, পাঠশালা আছে, ক্লাস আছে, ক্লাসরুম আছে, থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল থেকে মানে প্রাইমারি থেকে ডিগ্রি কোর্স সব কিছু আছে। এমনকি ডিস্টেন্স এডুকেশান, মানে বাড়ির থেকে বসে অনলাইনে বা পোস্টাল সার্ভিসের মাধ্যমে শিক্ষা নিতে চাইলে সেই ব্যবস্থাও আছে। ভালোভাবে কোর্স কমপ্লিট করতে পারলে অ্যাসাইনমেন্টে পাঠানোর ব্যবস্থাও আছে। তখন স্টাইপেন্ড যেরকম দেওয়া হয় সেরকম বিভিন্ন রকম স্কলারশিপ, মানে ভাতা টাতা, খাই খরচা সব মিলবে। ভাবছেন তো এটা পাকিস্তানের মদতপুষ্ট এরকম ভালো জিনিস, এটা কোথায়? কোথায় আবার? পাক অধিকৃত কাশ্মীরে। ওখানেই তো জঙ্গি তৈরির এরকম গুরুকুল খুলে বসেছে পাকিস্তান। কোনো স্কুল চালায় লস্কর, কোনোটা চালায় জৈশ। এই জন্য আবার তারা সরকারি অনুদানও পায়। একদম কমপ্লিট এডুকেশন সিস্টেম পুরোপুরি। আর যখন ওই কাজের দায়িত্বটা পড়ে, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, সেটা যখন সিট পড়ে ওই সীমান্তের ওপারে, তখন স্কুল কলেজ তার কাছাকাছি তো রাখতে হবে, তাই না? ওই বারবার বলা হয় না, যদি দূরে কারোর সিট পড়ে তাহলে কেলেঙ্কারি হয়ে যায়, লোকজন খেপে টেপে যায়। সুতরাং সবসময় দেখবেন যার যে স্কুলের সিট তারই কাছাকাছি কোথাও পড়ে। এখানেও তাই।
পাক অধিকৃত কাশ্মীরেই যে গুরুকুল, সেখান থেকে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে এই জঙ্গি সংগঠনগুলো পাঠায় কোথায়? ভারতে। বছরের পর বছর এই সমস্ত দেখে ওখানকার সাধারণ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কারণ এই গুরুকুল চালানোর নামে ওখানকার যাবতীয় স্বাভাবিক প্রবৃত্তিকে তো নষ্ট করে দেওয়া হয়েছে। এক তো ভারতের সঙ্গে ছিলেন, সেখান থেকে আপাতত দখল করে রেখেছে। কাশ্মীর যেটা এখনও ভারতীয় ভূখণ্ড, সেখানটা আপনারা তাকিয়ে দেখুন, ভারতের যেখানে শাসনে রয়েছে সেখানে উন্নয়ন তত্তর করে এগোচ্ছে, সাধারণ মানুষ এগোচ্ছেন, শান্তি ফিরছে। আর এখানে দারিদ্র্য, অত্যাচার, অস্ত্রশস্ত্র, এই সমস্ত জিনিস দেখে দেখে না এখানকার সাধারণ মানুষের ওই বললাম সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তারা এখন বলছেন যে পাক সেনা আর আইএসআই তাদের ঘরদোরকে জঙ্গিদের আশ্রয়স্থল বানিয়ে দিয়েছে। আর তার মধ্যে তো ভয়ও রয়েছে, কারণ যদিও ভারত অত্যন্ত সতর্কভাবে ওই অপারেশন সিঁদুরের সময় যাবতীয় ওই গুরুকুলগুলো, জঙ্গি তৈরির গুরুকুলগুলোকে ধ্বংস করেছিল, কিন্তু ভয় থাকবেন আশেপাশের মানুষের? বলুন তো, এলাকার স্বাভাবিক অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এসব থেকেই এখন তারা মুক্তি চাইছেন। আর কতদিন সহ্য করবেন? বলছেন উন্নয়ন চাই, এই শিক্ষা না সত্যিকারের শিক্ষা চাই, স্কুল কলেজ হাসপাতাল চাই। ও সমস্ত জেহাদি বুলি শুনতে শুনতে জাস্ট বোর হয়ে গেছেন। তার বদলে তারা চাইছেন ঘরে সারাদিন কারেন্ট থাকুক, কলে জল আসুক, চাল আটার দামটা একটু কমুক, একটু খেতে পান তারা। তাই মুজাফফরাবাদ থেকে রাওয়ালকোট, মিরপুর থেকে কোটলি রাস্তায় নেমে পড়েছে। পাকিস্তানে প্রতিবাদী মিছিল, পাকিস্তানে গণতান্ত্রিক আন্দোলন, এগুলো তো সোনার পাথর বাটির মতো, এগুলো হজম হয় না ওখানকার শাসকের। ফলে ওই প্রতিবাদী সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পাক রেঞ্জার্স পুলিশ। চালিয়েছে কে বলছি, চালাচ্ছে, যখন যেখানে পারছে চালিয়ে দিচ্ছে। গত 48 ঘন্টায় নিরাপত্তারক্ষীদের গুলিতে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। আর যদি গত 2 মাসের হিসেব ধরেন, সংখ্যাটা 50 ছাড়িয়ে 100-র কাছাকাছি পৌঁছে যাবে। লাশের মিছিল। ওখানে সাধারণ মানুষের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। সংগঠনটাকে নিষিদ্ধ করে দিয়েছে পাক সরকার, কিন্তু তারপরেও আওয়ামী নেতার সংগঠনের সদস্যদের মুখ বন্ধ করা যাচ্ছে না। এবার ইসলামাবাদ এত চিন্তিত, এত উগ্রভাবে গোটা ব্যাপারটা দমন করতে চাইছে, কারণ তাদের চিন্তাটা তো ওখানকার মানুষজনই বাড়িয়ে দিয়েছেন। তারা তো এখন ভারতের সঙ্গেই জুড়ে যেতে চাইছেন। বলছেন দ্বিখণ্ডিত কাশ্মীর চাই না, কাশ্মীর একটাই, আর ভারতেই লেখা আছে তার ভাগ্য। ওই বললাম জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের পর বড় মাপের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক বিকাশ হয়েছে, পর্যটনের জোয়ার নেমেছে। ওই পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তার ফলে নিজেদের আরও বেশি করে বঞ্চিত মনে করছেন। ওখানকার মানবাধিকার কর্মীরা বলছেন যে তারা চান সবাই মিলে ভারতে চলে আসবেন। অনেকে দেশ ছাড়া হয়েও গেছেন। বিদেশ থেকেই তারা অধিকৃত কাশ্মীরে দিল্লির শাসন চাই দাবি তুলছেন। এসব দেখেও যদি পাকিস্তানের মাথা না খারাপ হয়, আর কবে হবে বলুন তো? ওদের তো অবশ্য মাথা খারাপ লোকজনের কিছু খামতি নেই, আছে প্রচুর। তার আবার মন্ত্রী হওয়ার। ওই পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ যেরকম, তিনি আন্দোলনকারীদের সরাসরি শত্রু বলে দিয়েছেন। মানে ভারত তো শত্রু, আর ভারতের সঙ্গে যারা যেতে চান তারাও শত্রু। এবং শুধু তাই না, আলোচনার সব সম্ভাবনা বাতিল করে দিয়েছেন আর হুমকি দিয়েছেন যে কোনো আন্দোলন দমন করা হবে একদম চরমভাবে, কোনো নমনীয়তা দেখানো হবে না। এবার যখন মানুষজন এরকমভাবে ক্ষেপে ওঠেন না, তখন যদি দমন পীড়নের মাধ্যমে সেটাকে দমিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে ক্ষোভ কিন্তু আরও তীব্র হয়ে যায়। সেটাই হয়েছে। সহজভাবে বলি, পাক জঙ্গিদের গুরু পাক সরকার, পাক সেনা, আইএসআই, এরা সব বুঝে গেছে গুরুরও গুরু আছে, আর আছেন তিনি জাস্ট ওই ওয়াঘার ওই পারেই। ফলে দিল্লিকে নিয়ে ওদের চিন্তা আরও বাড়ছে। দেখো, যদি একটু ইতিহাসের দিকে তাকান না,
এই পাকিস্তানের মানুষজনের কিন্তু দুশ্চিন্তা, দুর্ভোগ, ক্ষোভ যেভাবেই দেখেন আর কি, সেগুলো কিন্তু আরও বেড়ে যাবে। জিন্না পাকিস্তানে গিয়ে কয়েদি আজম হলেন, আর তাকে দেখে এপারের সাধারণ মুসলিমরা যারা ওপারে গেলেন তারা হয়ে গেলেন কি শরণার্থী, মুহাজির, রিফিউজি। ওপারের পাকিস্তানিরা তাদেরকে কোনো দিন খোলা মনে গ্রহণ করেনি, তাই মুহাজিররা আলাদা একটা রাজনৈতিক দল মুহাজির কওমি মুভমেন্ট তৈরিতে বাধ্য হয়েছিল। আমি ওই করাচিতে গিয়ে আমি শুনেছি ওই জায়গাটাতেই মুহাজিরদের রমরমা। তারা সব সময় বলতেন যে করাচির যেটুকুনি যা উন্নয়ন হয়েছে সেটা মোশাররফের সময় হয়েছে, জেনারেল মোশাররফের সময়, কারণ তিনি মুহাজির ছিলেন। কিন্তু তিনিও আবার মুহাজিরদের মধ্যে নিজেকে একটু উচ্চ শ্রেণীর মনে করতেন এবং ওই উচ্চ শ্রেণীর সাথে গা ঘাসাঘাসি করার কথাটা ভাবতেন, ফলে বাকিদের তিনি ঘৃণা করতেন। এই দূরে অচ্ছুত করে রাখার অভ্যেসটাই ওখানে কিন্তু এই ফারাকটা আরও তৈরি করে দিয়েছে, মানুষজনকে আরও ক্ষিপ্ত করে দিয়েছে। আব্রাহাম লিঙ্কন সে বলেছিলেন না যে আপনি কিছু মানুষকে সব সময় বোকা বানাতে পারেন, সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন, কিন্তু আপনি সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবেন না। এটা তো পাকিস্তানের ক্ষেত্রেও সত্যি। আর এটা ওই শরীফ মুনিররা যে জানেন না এমন তো নয়, কিন্তু জেনে শুনে বিষ করেছি পানের মতো ওই একই কাজ করে চলেছেন। ওই যুধিষ্ঠির বলেছিলেন না যে মরণশীল মানুষ, অথচ তারা মনে করে আমি মরবো না, সেরকমই ব্যাপারটা আর কি। কিন্তু শেষ পর্যন্ত সব দুর্বৃত্ত, সব শাসকের একই পরিণতি হয়। পাকিস্তান রাষ্ট্রটার কপালেও এটাই লেখা আছে, ইতিহাসের আস্থা করে হয়ে যাওয়া। আর সেজন্য খুব বেশি দেরি আছে বলেও মনে হয় না। মানে সোজা কথায় ভারত বিরোধী সন্ত্রাসে মদত দিতে গিয়েই দেশটা টুকরো টুকরো হলো বলে। এই দীর্ঘকালীন বঞ্চনা এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে রাজনৈতিক অধিকারটাকে ছিনিয়ে নেওয়া, এর জন্য তারা কিন্তু আন্দোলনটা শুরু করেছেন। এবং বর্তমানে এটাও দেখা যাচ্ছে যে তাদের নেতারা, যারা হয়তো অনেকে এখন এক্সাইলে রয়েছেন, তারা দেখছেন যে কাশ্মীরে, ভারতের অন্তর্গত যে কাশ্মীর, সেইখানে যে ডেভেলপমেন্ট লাস্ট কয়েক বছরে হচ্ছে, যে পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট এবং একটা রাজনৈতিক স্টেবিলিটি সেখানে যেভাবে চলে এসেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন এই নেতারাও মনে করছেন যে হয়তো এই দুটো কাশ্মীর এক হয়ে গেলে সেটা পিওকের বাসিন্দাদের জন্য ভালো হতো। এখন ভবিষ্যতে কি ঘটবে এটা একটা গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন একটা রাজনৈতিক বিষয়। এটা ভারতের জন্য কোনো ইন্টারভেনশন সরাসরি সেটা কিন্তু কঠিন একটা বিষয়, কিন্তু এটা বর্তমানে বলাই যায় যে এইভাবে শুধুমাত্র দমন পীড়নের মাধ্যমে, এই দমন নীতি প্রয়োগের মাধ্যমে কিন্তু মুনির বা তার পাকিস্তানি সেনাবাহিনী তারা কিন্তু পিওকে এলাকাতে পুনরায় নিজেদের ডমিনেশন তৈরি করতে পারবে সেই সম্ভাবনা কিন্তু দেখছি না। দেখুন, কদিন আগে দিল্লির যন্তর মন্তরে যখন দেশের ওই জেন জিরা আন্দোলন করছিল না, তখন সেই আন্দোলন সংক্রান্ত রিলসগুলো, মানে আপনারা তো জানেন সোশ্যাল মিডিয়ার এই হচ্ছে ব্যাপার, আপনি একবার কোনো একটা বিশেষ ব্যাপারে রিলস যদি দেখেন তাহলে সেই সংক্রান্ত রিলসই খালি ঘুরে ফিরে আসতে হবে, একে ওই ডিজিটাল অ্যালগোরিদম বলে আর কি। তো ঘুরে ঘুরে আসছিল, দেখছিলামও। সেরকমই একদিন ওই দেখতে দেখতে এক পাকিস্তানি ভ্লগারের একটা ভিডিও এসে গেছিলো, পাকিস্তানি জেনজি। কি বলছিল জানেন? ভারতে তবু প্রতিবাদের পরিস্থিতি আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, আন্দোলন হলে আন্দোলনকারীদের দাবি শোনার মতো সরকারের সৎসাহস আছে। পাকিস্তানে কি এগুলোর একটাও আছে? পাকিস্তানে দিল্লির মতো প্রতিবাদ হলে একজন আন্দোলনকারীও কি আস্ত থাকতেন? পাকিস্তানি জেনজির সেই কথাগুলো যে কতটা সত্যি সেটা পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তাদের জীবন দিয়ে বোঝাচ্ছেন। এটা একটা শিক্ষা। শেখার কি শেষ আছে বলুন তো? যতদিন বাঁচবো ততদিন হয়তো প্রতি মুহূর্তেই হবে শিখবো এক একটা অদ্ভুত অদ্ভুত জায়গার থেকে। অদ্ভুত অদ্ভুত মানুষজন এসে শিক্ষা দিয়ে যাবে। এখন তো জেন জিরা শেখাচ্ছে, জেন আলফারাও শেখাচ্ছে। এক আলফা একটা অদ্ভুত ভালো লাগা, একটা অদ্ভুত অন্যরকম শিক্ষা দিয়ে গেছিলো। আপনাদের দেখিয়েছিলাম খুশি খুশি কর, মনে আছে? দক্ষিণ 24 পরগনার মগরাহাটে স্কুলের সেই ক্লাস 1-এর ছোট্ট বাচ্চাটা যে মিড ডে মিলে
ডিম পেলে সেই ডিমটা পকেটে ঢুকিয়ে রাখতো। কেন না ভাইকে নিয়ে গিয়ে খাওয়াবে। মনে আছে আপনাদের? সে মাস্টারমশাই জিজ্ঞেস করলেন তোর ডিম কোথায়, পকেট থেকে বার করে বলেছিল এখানে, বাড়িতে নিয়ে যাচ্ছি। গতকাল বুধবার ওই খুশিদের স্কুলের মিড ডে মিলে আবার ডিম দেওয়া হয়েছিল আবার। কিন্তু খুশির খবর কি জানেন? এবার খুশির জন্য বরাদ্দ ছিল 2টো ডিম, একটা খুশির নিজের জন্য আর একটা তার ভাইয়ের জন্য। বলতেই পারেন যে এরকম তো হওয়ার কথা নয়। নিয়ম মেনে কতটা আর মানবিকতা দেখানো যায় বলুন তো। স্যার 2টো ডিম হাতে দিতেই খুশির মুখের হাসিটা বুঝিয়ে দিয়েছে চুরি, দুর্নীতি, নেতাদের এরকম ডিগবাজি খাওয়া, এর বাইরেও একটা জগৎ আছে, যে জগতের বাসিন্দা খুশি। আর যে জগতের বাসিন্দা হয়ে খুশি আমাদের শেখাচ্ছে কীভাবে খুশি হওয়া যায়। যে জগতে একা খাওয়ার থেকেও বড় কথা হলো ভাগ করে খাওয়া, যে জগতে কেড়ে খাওয়ার থেকেও বড় কথা হলো ভালোবেসে খাইয়ে দেওয়া। এই তুই আর তুই ভাত শুধু খাচ্ছি কেন? ডিমটা কোথায় গেল তোদের বল? ডিমটা দেখাই কোথায় গেছে, দেখা ডিমটা দেখা দেখা একবার পকেট থেকে। এই পকেট থেকে ডিম বার করছে, ডিম বেরোবে, এই হাতে নিয়ে চলে এসেছে ডিম। আচ্ছা তুই ডিমটা তো রয়েছে, তবে শুধু ভাত খাচ্ছিস, তুই কি ডিম খাস না? তুই নিজের ডিম খাস কি খাস না? খাস তো? তুমি তোমার ভাইকে ভালোবাসো? খুব ভালোবাসো? আচ্ছা কালকে চটকাও। আজকে বুধবার, এই ডিমটা তোমার জন্য, ঠিক আছে? আর একটা ডিম দিলাম, এটা তোমার ভাইয়ের জন্য। তাহলে আজকের ডিম খাবে কিন্তু, ঠিক আছে? আর একটা ভাইয়ের জন্য নিয়ে যাবে। খুশি তো তুমি? খুশি? এই হাসিগুলোই আজকে বড্ড বিরল, জানেন তো। যদি আমাদের এরকম এই অনাবিল হাসির একটা শিক্ষা দিতে পারে না, তাহলে এই জেন আলফাদের থেকেও শিখতে অসুবিধে কোথায়? দিনের শেষে শেখা খুশিই তো করে।